সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অর্থাৎ এই কৃষ্ণনগর জাংশনে কিন্তু ট্রেন দুবার দাঁড়াবে। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। জীবনের প্রথমবার কিন্তু আমি এই অসম রাজ্যে পা রাখলাম। এই ট্রেন যাত্রাপথের আসল মজা। আমাদের আজকের এই যাত্রাপথের প্রথম টানেল। কতটা উঁচু দেখুন এই ব্রিজ, দিগন্ত বিস্তৃত সব পাহাড়ের ভ্যালি, ঘন সবুজ পাহাড়। 2.5 মিনিটেরও বেশি হয়ে গেছে, এখনো আমরা এই টানেল নাম্বার 5-এর ভিতরেই রয়েছি। এই প্রথমবারের জন্য মিজোরামের মাটিতে কিন্তু পা রাখলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সাথে রয়েছি আমি সৌরভ, আর আপনারা দেখছেন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। আশা করব এই নতুন বছর 2026 আপনাদের সকলেরই খুব ভালোভাবে কাটবে। তো নতুন বছরের প্রথম বেড়ানোর ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আজকের তারিখ হলো 3রা জানুয়ারি 2026 শনিবার। আজকে আমি আপনাদেরকে এক দুর্দান্ত নতুন ট্রেন জার্নির অভিজ্ঞতার গল্প শোনাবো। ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন। তাও আপনাদেরকে বলে দিই, আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বের যে 7টি সুন্দর রাজ্য রয়েছে, যেগুলিকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স, সেগুলি হলো অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড। আর এই 7টি সুন্দর রাজ্যের মধ্যে অন্যতম সুন্দর রাজ্য হলো মিজোরাম। আজকে কিন্তু আমি কলকাতা থেকে ট্রেনে করে সরাসরি যাব মিজোরামে। এর আগে কিন্তু কলকাতা থেকে ট্রেনে করে মিজোরাম যাওয়া যেত না, যেতে হতো প্লেনে করে। সেক্ষেত্রে কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে পৌঁছাতে হতো মিজোরামের লিংপু এয়ারপোর্টে। আর না হলে কলকাতা থেকে ট্রেনে করে আগে পৌঁছাতে হতো অসমের বদরপুর জাংশন, তারপর সেখান থেকে গাড়িতে করে পৌঁছাতে হতো মিজোরামে। কিন্তু এখন কলকাতা থেকে সরাসরি ট্রেনে করেই কিন্তু পৌঁছানো যাবে মিজোরামের সাইরাং পর্যন্ত। এই সাইরাং স্টেশন থেকে মিজোরামের রাজধানী আইজলের দূরত্ব মাত্র 21 কিলোমিটার। গত বছর অর্থাৎ 2025 সালের 13ই সেপ্টেম্বর মিজোরামের সাইরাং থেকে ভারতবর্ষের 3টি গুরুত্বপূর্ণ রেলপথে 3টি নতুন ট্রেন চালু হয়েছে। একটি হলো আমাদের এই কলকাতা থেকে সাইরাং পর্যন্ত কলকাতা সাইরাং এক্সপ্রেস, একটি হলো নিউ দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে সাইরাং পর্যন্ত রাজধানী এক্সপ্রেস, আর আরেকটি হলো অসমের গুয়াহাটি থেকে সাইরাং পর্যন্ত গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস। আজকে কিন্তু আমি জার্নি করব 13125 আপ কলকাতা সাইরাং এক্সপ্রেসে। এই ট্রেনটি সপ্তাহে মাত্র 3 দিন, মঙ্গলবার, বুধবার এবং শনিবার কলকাতা স্টেশন থেকে দুপুর 12টা 25-এ ছেড়ে 31 ঘন্টা 20 মিনিট পর 1481 কিলোমিটার পথ অতিক্রম করে পরদিন সন্ধ্যে 7টা 45 মিনিট নাগাদ পৌঁছয় মিজোরামের সাইরাংয়ে। আর ঠিক তেমনই সাইরাং থেকে কলকাতার ফিরতি ট্রেনটিও কিন্তু ছাড়ে সপ্তাহে মাত্র 3 দিন, সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। এই 3 দিন ট্রেনটি সাইরাং স্টেশন থেকে সকাল 7টা 15-তে ছেড়ে 31 ঘন্টা 15 মিনিট পর পরদিন দুপুর 2:30টা নাগাদ এসে পৌঁছয় কলকাতা স্টেশনে। তবে একটা মজার ব্যাপার হলো বন্ধুরা, আজকে কিন্তু এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে দুপুর 12টা 25-এর পরিবর্তে ছাড়বে সকাল 10টা 45 মিনিটে। এক সপ্তাহ আগে আমার মোবাইলে ইন্ডিয়ান রেলওয়ে থেকে একটি মেসেজ এলো, সেখানে লেখা ছিল যে 3/1/2026 শনিবার এই ডেটে সাইরাং এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে দুপুর 12টা 25-এর পরিবর্তে রিশিডিউল হয়ে সকাল 10টা 45-এ ছাড়বে। আসলে 1 জানুয়ারি 2026 থেকে বেশ কিছু ট্রেনের কিন্তু টাইম চেঞ্জ হয়েছে, রিশিডিউল হয়েছে। সেই ট্রেনগুলি কিন্তু তাদের নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা আগে ছাড়বে। আর এই নতুন বছর 2026-এ এই সাইরাং এক্সপ্রেস কলকাতা থেকে কিন্তু আজকেই প্রথম যাত্রা করবে। আর আজকে এই ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট আগে ছাড়বে। যাই হোক, ভালোই হলো। এখন জানি না আগে আমাদের যাত্রাপথে কি অপেক্ষা করছে। হয়তো আমরা তাড়াতাড়ি সাইরাং পৌঁছতে পারি, আবার অনেক লেট করেও সাইরাং পৌঁছতে পারি। তো যাই হোক না কেন, সমস্তটাই কিন্তু শেয়ার করব আপনাদের সঙ্গে। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 10টা। আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে। তো চলুন এখন আগে ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 10:30। দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে পাশেই দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের ট্রেন 13125 আপ কলকাতা সাইরাং এক্সপ্রেস। এই ট্রেনে মোট 4টি জেনারেল বগি রয়েছে, 2টি সামনে 2টি পেছনে। স্লিপার বগি রয়েছে 7টি, 3E অর্থাৎ থার্ড এসি ইকোনমি রয়েছে 2টি, 3 টায়ার এসি রয়েছে 5টি, আর সেকেন্ড টায়ার এসি রয়েছে 2টি। এই ট্রেনে কিন্তু কোনো ফার্স্ট এসি নেই। কলকাতা থেকে সাইরাং পর্যন্ত এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 670 টাকা, 3E অর্থাৎ থার্ড ইকোনমির ভাড়া 1630 টাকা, থার্ড এসির ভাড়া হচ্ছে 1735 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 2480 টাকা। বন্ধুরা, এই কলকাতা সাইরাং এক্সপ্রেসের একটা মাইনাস পয়েন্ট হলো এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এই 31 ঘন্টা 20 মিনিট একটা দীর্ঘ ট্রেন যাত্রাপথে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তাই খাবার দাবার নিয়ে কিন্তু একটু সমস্যা হবে। বাড়ি থেকে আপনারা কিছু খাবার দাবার নিয়ে আসবেন, এছাড়াও মাঝপথে কিছু খাবার তো উঠবেই, আপনারা সেখান থেকে কিনে কিন্তু খাবার খেতে পারেন। আমরা যেমন আজকে দুপুরবেলা লাঞ্চের জন্য এবং রাতের ডিনারের জন্য কিন্তু খাবার সাথে করে নিয়ে এসেছি। এবার আগামীকাল তো আমাদের জন্য আর কোনো খাবার এই মুহূর্তে মজুত নেই,
তো আগামীকাল যেসব বড় বড় জাংশনে দাঁড়াবে সেখান থেকে কিছু খাবার উঠলে আমরা খাবার কিনে নেব। আর বন্ধুরা এই হলো আমাদের কোচ S5 অর্থাৎ স্লিপার ক্লাস। বন্ধুরা ঘড়িতে সময় সকাল 10:45, একদম রাইট টাইমে কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল সাইরাংয়ের উদ্দেশ্যে। ফার্স্ট টাইম কিন্তু আমি যাচ্ছি আমাদের নর্থ ইস্টের এই সুন্দর রাজ্য মিজোরামে। মনের ভেতর কিন্তু একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে। আগে যাত্রাপথে যাই এক্সপিরিয়েন্স হোক না কেন সমস্ত কিছু কিন্তু শেয়ার করব আপনাদের সঙ্গে। এই যে এইটা হলো আমাদের কোচ S5। এখানে কিন্তু রয়েছে একটা বড় মিরার, এই যে বেসিন রয়েছে, এখন জল পড়ছে, এখন পরিষ্কারই আছে। আর এই দুদিকে কিন্তু ওয়াশরুম রয়েছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ওয়েস্টার্ন কমোড, ভালোই লাগছে। এখনো তো পরিষ্কার আছে, জানি না আগে কতক্ষণ পরিষ্কার থাকবে। বড় মিরার রয়েছে, এখানে কিন্তু একটা বেসিন রয়েছে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন একদম নতুন ট্রেন, ঝাঁ চকচকে ট্রেন, সব কিন্তু একদম টিপটপ পরিষ্কার। আশা করবো এরকমই যেন ট্রেনটি থাকে। অবশ্যই একে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমার বা আপনার, মানে আমাদের মতো সাধারণ যাত্রীদের। আমরা যত পরিষ্কার রাখতে পারবো ততই কিন্তু ট্রেন পরিষ্কার থাকবে। বন্ধুরা আজকে কিন্তু আমি এই কলকাতা থেকে মিজোরাম একা জার্নি করছি না, আমার সাথে কিন্তু রয়েছে আরো অনেকজন। দেখুন এই যে বিধানদাকে তো আপনারা চেনেনই, আমার আগের অনেক ভিডিওতে দেখেছেন, একসাথে আমরা আগে অনেক ট্যুর করেছি। আর এনারাও কিন্তু আজকে আমার সঙ্গে যাচ্ছেন হচ্ছে মিজোরাম। তো সকলে মিলে আজকে কিন্তু আমরা একদম মজা করতে করতে পৌঁছবো মিজোরামে। বন্ধুরা ঘড়িতে সময় সকাল 11:30, আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো তার প্রথম স্টপেজ নৈহাটি জংশনে, যেটি পৌঁছানোর কথা ছিল কিন্তু দুপুর 1টায়। যদি 12:25-এর ট্রেন ছাড়তো কলকাতা স্টেশন থেকে, তাহলে দুপুর 1টার সময় এসে পৌঁছতে হচ্ছে নৈহাটি জাংশন। বন্ধুরা কলকাতা থেকে সাইরাং পর্যন্ত এই ট্রেন মাঝখানে কিন্তু মোট 27টি স্টেশনে দাঁড়াবে। আর এই টোটাল যাত্রাপথে মোট 4টি স্টেট বা 4টি রাজ্যের ওপর দিয়ে কিন্তু এই ট্রেন যাবে। এখন কিন্তু রয়েছে আমরা পশ্চিমবঙ্গে, এরপরে কিন্তু পৌঁছবে হচ্ছে কিষানগঞ্জ, মানে সেটা হচ্ছে বিহার। তারপরে বিহার থেকে আবার ঢুকবে পশ্চিমবঙ্গে, তারপরে কিন্তু চলে যাবে হচ্ছে অসম। এবং ম্যাক্সিমাম সময়টাই কিন্তু এই ট্রেন অসম রাজ্যের ওপর দিয়েই কভার করবে। আর অসম রাজ্যের পরে কিন্তু পৌঁছবে হচ্ছে মিজোরামে। বন্ধুরা ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 12:23, আমরা এখন এসে পৌঁছলাম কৃষ্ণনগর জাংশনে। একটা মজার ব্যাপার দেখুন, ওই দূরে কিন্তু অলরেডি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকেছে, কিন্তু এতই বড় এই ট্রেন গোটা প্ল্যাটফর্মে কিন্তু পুরো ট্রেনটা দাঁড়াতে পারবে না। ওই জন্য সামনে কিছুটা দাঁড়িয়েছে, সেখান থেকে লোক উঠে যাওয়ার পরে আবার কিন্তু কিছুটা এগিয়ে গিয়ে ট্রেন আবার দাঁড়াবে। বন্ধুরা এতক্ষণ S1 অবধি কিন্তু এই ট্রেন দাঁড়িয়েছিল কৃষ্ণনগর স্টেশনে, বাকি ট্রেন কিন্তু এখন এসে পৌঁছনি, প্ল্যাটফর্ম ছাড়িয়ে কিছুটা এগিয়ে যাচ্ছে। আমি এখন S1 বগিতে রয়েছি, এই ট্রেন কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পেছনের যে বগিগুলো আবার কিন্তু সেগুলো এসে দাঁড়াবে স্টেশনে। এক মজার ব্যাপার। বন্ধুরা এই ট্রেনে তো প্যান্ট্রি কার নেই, তাই আমরা কিন্তু দুপুরে খাবার সাথে করে নিয়ে এসেছি। এই যে এখানে একটু ফ্রাইড রাইস নিয়ে এসেছি, আমাদের বাকিরাও কিন্তু সবাই বাড়ি থেকে খাবার নিয়ে এসে সবাই কিন্তু এখন খাবার শুরু করে দিয়েছে। বিধানদা এখন খাবার দাবার নিয়ে রেডি। আর আপনারা যদি IRCTCর যে অনলাইন ক্যাটারিং রয়েছে সেখান থেকে যদি খাবার অর্ডার করেন তাহলে কিন্তু কৃষ্ণনগর থেকে আপনাদেরকে লাঞ্চ সার্ভ করা হবে। বন্ধুরা ঘড়িতে সময় এখন দুপুর 2টো, আমরা এখন এসে পৌঁছেছি কসিম বাজার। যদিও এখানে কিন্তু ট্রেনের কোনো দাঁড়ানোর মানে হল্ট ছিল না, তবে কোনো কারণে হয়তো সিগন্যালিংয়ের প্রবলেমের জন্য কিন্তু এই কসিম বাজার স্টেশনে এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা কাশিম বাজারে প্রায় 45 মিনিট ট্রেন দাঁড়িয়ে রইল, তারপরে কিন্তু ছাড়লো, শুরুতেই কিন্তু দাঁড়িয়ে গেল। বন্ধুরা ঘড়িতে সময় এই মুহূর্তে দুপুর 3:05। কলকাতা স্টেশন থেকে 194 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো সেই বিখ্যাত মুর্শিদাবাদে। শীতকালে কিন্তু এই মুর্শিদাবাদে অনেক মানুষরাই বেড়াতে আসেন, কারণ এখানে কিন্তু প্রচুর ঐতিহাসিক সব বেড়ানোর জায়গা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সে হাজারদুয়ারি। বন্ধুরা মুর্শিদাবাদ স্টেশন পার করার পরেই কিন্তু বাঁদিকে দেখা যায় সেই বিখ্যাত কাঠগোলাপ বাগানবাড়ি বা রাজবাড়ি। সামনে এসে গেল নসিপুর রেলওয়ে ব্রিজ, সেই বিখ্যাত রেলওয়ে ব্রিজ নসিপুর রেলওয়ে ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর ভাগীরথী নদী। নসিপুর রেলওয়ে ব্রিজ পার করার পরেই কিন্তু আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো আজিমগঞ্জ জংশন। মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশনের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। ঘোষণা বলে শেষের দিনে, ঘোষণা বলে শেষের দিনে চরণ ছাড়া করো না, তোমায় ছেড়ে দেবো না। বন্ধুরা সন্ধ্যা হয়েছে আর দেখুন খাওয়ার আয়োজন, চানাচুর, এই যে মুড়ি, এটা হচ্ছে এই ঠান্ডার সময় গা গরম করা জিনিস।
পেপার পেতে এখানে মুড়ি ঢালা হয়েছে, এখন মুড়ি মাখা হচ্ছে, সন্ধেবেলা স্ন্যাক্স। সর্ষের তেলও নিয়ে আসা হয়েছে। আরে বিশাল ব্যাপার। ঘুরতে যাচ্ছি, প্লাস খাওয়া দাওয়ার কিন্তু কোনো কমতি নেই। মানে কি আছে না কি খাচ্ছি না, মানে মোদ্দা কথা আমরা কিন্তু একদম শীতকালীন পিকনিকটা এই ট্রেনেই সারছি, সাইরাম এক্সপ্রেসে। দারুণ কম্বিনেশন। বন্ধুরা এখন পার করছি সেই বিখ্যাত ফারাক্কা ড্যাম ব্রিজ। বন্ধুরা ঘড়িতে সময় এই মুহূর্তে রাত্রি 9:45। নির্ধারিত সময়ের থেকে প্রায় 3 ঘন্টা লেটে কিন্তু চলছে আমাদের এই কলকাতা সাইরাং এক্সপ্রেস। আমরা এখন এসে পৌঁছলাম বিহারের কিষানগঞ্জে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি বিহারে। এরপর কিন্তু আবার পশ্চিমবঙ্গে ঢুকবে, তারপরে আসবে হচ্ছে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, তারপরে কিন্তু ট্রেন ঢুকবে হচ্ছে অসম রাজ্যে। এই নিউ জলপাইগুড়ি ঢুকতে কিন্তু ট্রেন এখন অনেকটাই লেট আছে, তাই আর সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আমরা এখন আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে নেব, তারপর কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো। দেখা হবে আপনাদের সঙ্গে আবার কাল সকালবেলা। তো এখনকার মতো সকলকে শুভরাত্রি, সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত ফ্রম আসাম। আমরা কিন্তু এখন রয়েছি আসাম রাজ্যে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছবে সেই বিখ্যাত কামাখ্যা জংশনে। বন্ধুরা ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 7:43। প্রায় 3 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম অসমের সেই বিখ্যাত কামাখ্যা জংশনে। এখানে কিন্তু রয়েছে সেই পবিত্র কামাখ্যা মায়ের মন্দির। সারা বছরই কিন্তু প্রচুর পর্যটক পুণ্যার্থীরা আসেন এই মা কামাখ্যাকে দর্শন করতে। বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এখন কামাখ্যা জংশনে দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশ দিয়ে যাচ্ছে দেখুন ভারতবর্ষের লংগেস্ট রুটের ট্রেন, সেটা হলো ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। বন্ধুরা আমাদের ট্রেন তো কামাখ্যা জংশন দাঁড়িয়ে আছে, কিন্তু এখন পাস হচ্ছে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। বন্ধুরা কামাখ্যা জংশনেও কিন্তু আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলো। মানে ভোগান্তি আজকে আছে সে তো বুঝতেই পারছি। এই যাত্রায় যে আমাদের ভোগান্তি একদম সে শুরু থেকে শুরু, আর কিছু বলার নেই। এখন জানি না কতক্ষণে সাইরাং পৌঁছবো। বন্ধুরা এই যে কামাখ্যা জংশন থেকে জাস্ট ট্রেন ছেড়ে বেরোচ্ছে, আর ওই দূরে দেখুন ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই হলো নীলাচল পর্বত, তার উপরেই কিন্তু রয়েছে সেই বিখ্যাত কামাখ্যা মায়ের মন্দির। বন্ধুরা কলকাতা স্টেশন থেকে 997 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো অসম রাজ্যের রাজধানী সেই বিখ্যাত গুয়াহাটিতে। এর আগে আমি কোনোদিনও অসম রাজ্যে আসিনি, খুব ভালো লাগছে। বন্ধুরা গুয়াহাটি স্টেশনেও কিন্তু 40 মিনিট আমাদের ট্রেন দাঁড়িয়ে থাকলো, এখন কিন্তু ছেড়ে দিল এই যে গুয়াহাটি স্টেশন থেকে। আচ্ছা এই ট্রেনে যখন কলকাতা স্টেশন থেকে ট্রেনটি ছেড়েছিল তখন কিন্তু এই ট্রেনের সামনে ছিল ওয়েব 7 অর্থাৎ ইলেকট্রিক ইঞ্জিন, কিন্তু এখন এই গুয়াহাটি স্টেশন থেকে কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনের বদলে লাগানো হলো হচ্ছে ডিজেল ইঞ্জিন। অনেক নাম না জানা স্টেশন পার করে চলে যাচ্ছে আমাদের ট্রেন, এখন কোথাও দাঁড়াবে না, সোজা গিয়ে দাঁড়াবে হচ্ছে সেই হোজাই স্টেশনে। বন্ধুরা ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 11:25। আমরা এসে পৌঁছলাম অসম রাজ্যের আরেক সুন্দর জায়গা হোজাই। আমাদের ট্রেন কিন্তু 4 ঘন্টারও বেশি লেট চলছে, 4 ঘন্টা 12 মিনিট। এই হোজাইয়ের পরে কিন্তু ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে হচ্ছে অসম রাজ্যের নিউ হাফলংয়ে। এই হোজাই থেকে শুরু হবে হচ্ছে এই ট্রেন যাত্রাপথের আসল মজা। চারিদিকে শুধু ঘন সবুজ জঙ্গল, পাহাড়, নদী, ব্রিজ, টানেল আর দুর্দান্ত সব ব্রিজের ওপর কার্ভ, অর্থাৎ এক কথায় কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ। বন্ধুরা এখন সামনে এলো মান্দারদিশা জংশন। এই মান্দারদিশা জংশনে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েছে, আর দেখুন এখান থেকে কিন্তু সবাই ট্রেন থেকে সব লোকেরা নামছে, নেমে কিন্তু সব এই যে খাবার কেনার জন্য সবাই কিন্তু একদম লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন অনেক রকমের খাবার কিন্তু বিক্রি হচ্ছে। বন্ধুরা এই মান্দারদিশা জংশন থেকে কিন্তু আপনাদেরকে সামনে দেখাচ্ছি, এই ট্রেনের পেছনেও কিন্তু ইঞ্জিন লাগানো হচ্ছে, ডিজেল ইঞ্জিন। সামনে তো একটি ডিজেল ইঞ্জিন রয়েছে, পেছনেও কিন্তু আরেকটি ডিজেল ইঞ্জিন লাগানো হচ্ছে। এই যে দেখুন পাহাড়ি রাস্তায় ট্রেন কিন্তু এখন এঁকে বেঁকে অনেকটা ওপরে উঠবে, সুতরাং একটা ইঞ্জিনের পক্ষেই গোটা ট্রেনকে টেনে নিয়ে ওপরে ওঠা সম্ভব না, তাই পেছন থেকে কিন্তু আরও একটি ইঞ্জিন লাগানো হচ্ছে। দেখুন বন্ধুরা এতক্ষণ কিন্তু আমাদের ট্রেন চলছিল ডবল লাইনে, কিন্তু এই মান্দারদিশা জংশন পেরোনোর পরে কিন্তু
আমাদের ট্রেন এখন চলছে পুরোটাই সিঙ্গেল লাইনে, আর দুপাশে কিন্তু ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমাদের ট্রেন কিন্তু দুরন্ত গতিতে ছুটে চলেছে তার পরবর্তী স্টপেজ নিউ হাফলং জংশনের দিকে। এখন সময় দুপুর 1টা, আমরা যাচ্ছি পাহাড়ে। এখন কিন্তু জানুয়ারি মাস, কিন্তু ঠান্ডা লাগছে না, এখন রীতিমতো গরম লাগছে, ঘেমে গেছি, তাই জ্যাকেট খুলে রেখেছি। বন্ধুরা, এখন আমরা যে জায়গাতে রয়েছি তার একদিকে রয়েছে নাগাল্যান্ড, একদিকে রয়েছে মেঘালয়, মেঘালয়ের নিচে রয়েছে মণিপুর, তার নিচে রয়েছে মিজোরাম। বন্ধুরা, এটাই হলো আমাদের আজকের এই যাত্রাপথের প্রথম টানেল। বন্ধুরা, সামনের দৃশ্য দেখুন, ট্রেন কতটা কার্ভ করছে, আর ওই পেছনে কিন্তু আরেকটি ডিজেল ইঞ্জিন লাগানো রয়েছে। পুরো ট্রেনটাই কিন্তু কার্ভ করছে, আর সামনে শুধু একবার দেখুন কি অপূর্ব দৃশ্য, সবুজ পাহাড়। এই দৃশ্য দেখার জন্যই তো এখানে আসা। ব্রিজ নাম্বার 102 ক্রস করছি আমরা, আর নিচে দেখুন অনেকটা নিচ দিয়ে কিন্তু সরু নদী বয়ে চলেছে। কি নদী সেটা বলতে পারবো না, সব নদীর নাম কিন্তু এখানে বলা সম্ভব নয়। আর দূরে দেখুন ঘন জঙ্গল এবং তার পেছনেই রয়েছে পাহাড়। কতটা উঁচু দেখুন এই ব্রিজ। আর এরপরেই কিন্তু রয়েছে আরো একটি টানেল, টানেল নাম্বার 2। টানেলের ভিতরে রয়েছে এখন আমরা টানেল নাম্বার 2। ছিল টানেল নাম্বার 2, যার দৈর্ঘ্য ছিল 535 মিটার। ওপরে পাহাড়, নিচে রয়েছে টানেল। এখন কিন্তু এই যাত্রাপথে শুধুমাত্র টানেল ব্রিজ, এইভাবেই কিন্তু পুরো যাত্রাপথটা সুন্দরভাবে সাজানো রয়েছে। আর তার সাথে রয়েছে দুপাশে অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য। ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু আপনাদের জন্য এক দুর্দান্ত প্যাকেজ নিয়ে এসছে, ট্রেনের টিকিটের সঙ্গে সাইট সিইং ফ্রি। এই ধরনের যদি ট্রেন যাত্রার অভিজ্ঞতা করতে হয় তাহলে অবশ্যই কিন্তু একবার আপনাদেরকে আসতেই হবে এই কলকাতা সাইরাং এক্সপ্রেসে। এটাও কিন্তু অসমের একটি স্টেশন, মাইবাং স্টেশন ক্রস করে গেল। আর মাইবাং স্টেশনের লোকেশনটা দেখুন, পাশে কিন্তু সব সুন্দর পাহাড় দিয়ে চারিদিকে ঘেরা রয়েছে। বন্ধুরা, টানেল নাম্বার 3, 297 মিটার লম্বা এই টানেল। বন্ধুরা, সামনের শুধু ভিউটা একবার দেখুন, কি অপূর্ব দৃশ্য। দিগন্ত বিস্তৃত সব পাহাড়ের ভ্যালি, ঘন সবুজ পাহাড়, দুর্দান্ত লাগছে। এই দৃশ্য কিন্তু এই ট্রেন পথে যাত্রা না করলে এই দৃশ্য দেখা যাবে না। বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু আমার জীবনের অন্যতম সেরা ট্রেন জার্নি হলো এটাই। আপনাদের যদি এরকম কোনো ট্রেন জার্নির অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা দিচ্ছি, একবার এই ট্রেন জার্নি করুন, হতাশ হবেন না। যা অভিজ্ঞতা হবে তা সারা জীবন কিন্তু মনের মণিকোঠায় থেকে যাবে। আর এই ট্রেন জার্নির অভিজ্ঞতা কিন্তু সারা জীবন আমার মনে থেকে যাবে। বন্ধুরা, আমরা নিচে ওই লাইন দিয়ে এসে ট্রেন কিন্তু এখন ঘুরে এই লাইনে চলে এলো। এই যে ট্রেন এখন কিন্তু এই দিক ওই লাইন ঘুরে আমরা এই দিকে লাইনে চলে এসেছি। অর্থাৎ এক পাহাড় থেকে কিন্তু আমরা আরেক পাহাড়ে উঠে যাচ্ছি। আর সামনে শুধু দৃশ্য দেখুন, দুর্দান্ত সব দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়। উত্তর পূর্ব ভারত সত্যিই খুব সুন্দর। আমি জীবনের প্রথমবারই উত্তর পূর্ব ভারতে এসেছি। যেদিকে তাকাচ্ছি শুধু মন এবং চোখ ভরে যাচ্ছে, দুদিকে শুধু পাহাড় এবং অপরূপ সব প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি এক কথায় অসাধারণ, দুর্দান্ত অভিজ্ঞতা। বন্ধুরা, টানেল নাম্বার 5 পেরোচ্ছি। কত বড় টানেল, 2.5 মিনিটেরও বেশি হয়ে গেছে, এখনো আমরা এই টানেল নাম্বার 5-এর ভিতরেই রয়েছি। মানে কত বড় একটা পাহাড়ের তলা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দুর্দান্ত লাগছে, সবাই কিন্তু আনন্দ করছে, চিৎকার করছে। এখনো শেষ হয়নি টানেল। টানেল নাম্বার 5, 1687 মিটার, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি লম্বা এই টানেল। অসাধারণ। বন্ধুরা দেখুন, আমাদের এই টোটাল যাত্রাপথে কিন্তু দুপাশে প্রচুর এরকম কাশফুল হয়ে রয়েছে। এই রঙগুলোই কিন্তু এরকম ধূসর বা লালচে, আমাদের ওখানকার মতো সাদা নয়। আমাদের ওখানে কিন্তু দুর্গাপুজোর আগে এরকম প্রচুর কাশফুল দেখা যায়, কিন্তু দুর্গাপুজোর পরে কিন্তু সব কাশফুল চলে যায়। কিন্তু এই নর্থ ইস্টে এখনও প্রচুর এরকম কাশফুল হয়ে রয়েছে। দেখুন কত ভর্তি হয়ে রয়েছে দুপাশে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 3:15। প্রায় 3.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো নিউ হাফলং স্টেশনে। এটি হলো অসম রাজ্যের সবচেয়ে সুন্দর জায়গা।
অনেক পর্যটক কিন্তু প্রতি বছরই হাফলংয়ে ঘুরতে আসেন। কলকাতা থেকে 1265 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছলাম অসম রাজ্যের এই সুন্দর স্টেশন নিউ হাফলংয়ে। আর স্টেশনটি দেখুন, দুপাশে কিন্তু সব সুন্দর একদম সবুজ পাহাড় দিয়ে ঘেরা। আহা হা হা হা, কি অপূর্ব দৃশ্য। স্টেশনে নামার পরেই কিন্তু খুব ঠান্ডা লাগছে, একটা দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এতক্ষণ ট্রেনের ভেতরে ছিলাম, সেরকম আমি ঠান্ডাটা বুঝতে পারছিলাম না, কিন্তু যেই নেমেছি বুঝতে পারছি ঠান্ডা লাগছে। কারণ এই নিউ হাফলং হলো অসম রাজ্যের উচ্চতম রেলওয়ে স্টেশন এবং সবচেয়ে উঁচু জায়গা। এখন আমাদের ট্রেন ক্রস করছে জাতিঙ্গা স্টেশন। এটিও কিন্তু অসমের একটি খুব সুন্দর জায়গা। এই জাতিঙ্গাতে এমন একটি জায়গা রয়েছে যেখানে পাখিরা এসে সুইসাইড করে, তাই দেশ বিদেশ থেকে সারা বছর প্রচুর পর্যটকরা কিন্তু সেই জায়গায় ঘুরতে আসেন। বন্ধুরা, এখন আসছে সামনে ব্রিজ নাম্বার 283, যার নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর জাতিঙ্গা নদী। কিন্তু এখন তো শীতকাল, তাই নদীর জল বেশি নেই, কিন্তু এই ব্রিজের কার্ভটা শুধু দেখুন। ও কি কার্ভ, কি কার্ভ! একদম ট্রেনের শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখা যাচ্ছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে ট্রেনের সামনে একটি ডিজেল ইঞ্জিন রয়েছে, আবার পিছনেও আরেকটি ডিজেল ইঞ্জিন রয়েছে। অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। আর সামনের শুধু দৃশ্য দেখুন, প্রাকৃতিক সৌন্দর্য কি অপূর্ব, কি অপরূপ লাগছে। ওফ বন্ধুরা, দেখুন কি অসাধারণ দৃশ্য। পাহাড়ের কোলে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, আর কি অপূর্ব লাগছে দেখতে। দেখুন দূরে পাহাড়গুলো সব ধোঁয়াশা হয়ে গেছে, পুরোটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও অসাধারণ অপূর্ব লাগছে দেখতে। আমাদের ভারতবর্ষ যে এত সুন্দর, সত্যি এক জীবনে দেখে শেষ করা যাবে না। বন্ধুরা, ঘড়িতে সময় এই মুহূর্তে বিকেল 5:30। প্রায় 3.5 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম অসমের বদরপুর জাংশন। আমরা এলাম কিন্তু এই সাইড দিয়ে আমরা এসেছি, আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকে লাইন কিন্তু সোজা চলে যাচ্ছে হচ্ছে আগরতলার দিকে, কিন্তু এখন আমরা এই দিকে যাব না, যেদিকে এসছি মানে এই সাইডে আমাদের ট্রেন কিন্তু আবার এই দিকেই ব্যাক করে যাবে, তারপর লাইন কাট করে চলে যাবে হচ্ছে হাইলাকান্দির দিকে। এই বদরপুর থেকে 3টি লাইন চলে যায়, একটি হলো আগরতলা, একটি হলো শিলচর, আর আরেকটি হলো হাইলাকান্দি, যেদিকে আমরা যাব। এই যে বন্ধুরা, যেদিক থেকে এসছিলাম আমরা আবার সেদিকেই মানে পেছন দিকে আবার ব্যাক করে যাচ্ছি। এখন এই পেছনে গিয়ে তারপরে লাইন কাট হয়ে আমাদের ট্রেন চলে যাবে হচ্ছে হাইলাকান্দির দিকে। বন্ধুরা, এসে পৌঁছলাম হাইলাকান্দিতে। গত বছর যখন এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল, তখন কিন্তু এই ট্রেনের যাত্রাপথে এই হাইলাকান্দি ছিল অসম রাজ্যের শেষ স্টেশন। কারণ তারপর কিন্তু ট্রেন গিয়ে সোজা দাঁড়াতে হচ্ছে ভৈরবীতে, আর ভৈরবী স্টেশন হলো মিজোরামে। কিন্তু পরবর্তীকালে এখানকার স্থানীয় মানুষেরা প্রতিবাদ করায় এখন কিন্তু ট্রেন এই হাইলাকান্দির পরে অসম রাজ্যের আরও 2টি স্টেশনে দাঁড়ায়, একটি হলো লালবাজার আর তারপরে হলো জামিরা। সুতরাং এখন এই কলকাতা সাইরাং এক্সপ্রেসের এই যাত্রাপথে জামিরাই হলো অসম রাজ্যের শেষ স্টেশন। জামিরা স্টেশনে মাত্র 2 মিনিট দাঁড়িয়েছিল বন্ধুরা। জামিরা স্টেশন ছেড়ে এই যে এখন ট্রেন বেরিয়ে যাচ্ছে, আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি মিজোরামের দিকে। একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে, কিন্তু লাইফে প্রথমবার মিজোরাম যাচ্ছি, এবং এই এতটা পথ যে আমরা জার্নি করে চলে এলাম, মানে কি করে যে সময় কেটে গেল বুঝতেই পারছি না। বন্ধুরা, ফাইনালি কিন্তু 4 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম অবশেষে মিজোরামে। এই প্রথমবারের জন্য মিজোরামের মাটিতে কিন্তু পা রাখলাম। একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে, সত্যি কি বলবো, মানে মনের ভাবটা প্রকাশ করতে পারছি না কথায় বলে। এখন আমরা পৌঁছে গেছি মিজোরামের ভৈরবী স্টেশনে। এই ভৈরবী স্টেশন হলো অসম এবং মিজোরাম রাজ্যের একদম বর্ডারের কাছে অবস্থিত। এর আগে কিন্তু গুয়াহাটি থেকে কিছু প্যাসেঞ্জার ট্রেন আসতে হচ্ছে এই ভৈরবী পর্যন্ত, তবে এখন কিন্তু ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত 51.38 কিলোমিটার। এটা হলো সম্পূর্ণ একটা নতুন ট্রেন পথ, যার আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য দুর্দান্ত। তবে রাতের অন্ধকারে কিন্তু আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারবো না। আমরা যেদিন সাইরাং থেকে ফিরবো সেদিন কিন্তু এই ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত এই যে 51 কিলোমিটারের নতুন ট্রেন পথ, সেই সম্পূর্ণটা কিন্তু আপনাদেরকে দুর্দান্তভাবে ভালোভাবে দেখাবো। যেহেতু আগে ভৈরবী পর্যন্ত এই ট্রেন আসতো, এখন কিন্তু ভৈরবী থেকে নতুন ট্রেন পথ চালু হয়েছে সাইরাং পর্যন্ত, তাই কিন্তু এই সাইরাং এক্সপ্রেস নিয়ে মানুষের মধ্যে এত বেশি কৌতূহল, এবং মানুষের মধ্যে কিন্তু এটা অনেক বেশি পপুলার হয়ে উঠেছে। বন্ধুরা, ভৈরবী স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এই সামনে এগিয়ে যাচ্ছে সাইরাংয়ের উদ্দেশ্যে। ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি কিন্তু আমরা সাইরাংয়ের পথে এগিয়ে গেছি। কেমন লাগছে বলো? খুবই খুবই ভালো। আর 51 কিলোমিটার, সত্যি বন্ধুরা, আর 51 কিলোমিটার, আর মাত্র 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা, তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই বহু প্রতীক্ষিত সাইরাংয়ে। এখন এই যে ভৈরবী থেকে ছাড়লো ট্রেন,
ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত এখন শুধুই টানেল আর ব্রিজ এইভাবেই কিন্তু এগোবে সাইরাংয়ের দিকে। আর এই যাত্রাপথে এমন একটি ব্রিজ রয়েছে যেটি হলো কুড়ুং রেলওয়ে ব্রিজ। সেটি হলো ভারতবর্ষের উচ্চতম পিলারযুক্ত ব্রিজ। যদিও রাতের অন্ধকারে সেটা দেখাতে পারবো না, সেই ব্রিজের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকবে সেই ভিডিওতে, যেদিন আমরা সাইরাং থেকে ফিরে আসব। সেই ভিডিওতে কিন্তু এই কুড়ুং রেলওয়ে ব্রিজ নিয়ে অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি বন্ধুরা, কলকাতা থেকে 36 ঘন্টা ট্রেন জার্নি করে প্রায় 1500 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে কিন্তু এসে পৌঁছলাম সেই বহু প্রতীক্ষিত মিজোরামের সাইরাংয়ে। একটা আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে, মানে কি যে বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। যবে থেকে এই ট্রেন চালু হয়েছে তবে থেকেই কিন্তু চেষ্টা করেছি এখানে আসার। এতদিন বিভিন্ন কারণে সেটা পসিবল হয়নি, তবে আজ কিন্তু সেটা পসিবল হলো। এই যে সাইরাং এক্সপ্রেসে জার্নি করলাম, এর অভিজ্ঞতা তো সারা জীবন মনে থাকবে। ঘড়িতে সময় এখন রাত্রি 9:45। বেশ ভালো ঠান্ডা লাগছে, এখানে টেম্পারেচার দেখাচ্ছে 11 ডিগ্রি। তো এখন এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব হচ্ছে মিজোরামের রাজধানী আইজলে। সাইরাং থেকে আইজলের দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা আছে বন্ধুরা। ভারতবর্ষের উত্তর পূর্বে 7টি রাজ্যের মধ্যে যে 4টি রাজ্য রয়েছে, যেমন হলো মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, এই 4টি রাজ্যে যেতে গেলে কিন্তু আপনাদেরকে একটি ইনার লাইন পারমিট বা ILP করাতে হয়। মানে আপনারা বিজনেস পারপাসে হোক বা ট্যুরিজম পারপাসে বা কাজের জন্য যে পারপাসে আপনারা এই 4টি রাজ্যে আসুন না কেন, তার জন্য কিন্তু আপনাদেরকে একটু টেম্পোরারি পাস করাতে হবে বা পারমিট করাতে হবে। আপনারা যেদিন এই রাজ্যে ঢুকবেন সেদিন থেকে 7 দিনের জন্য কিন্তু এই ইনার লাইন পারমিট বা ILP ভ্যালিড থাকবে। যেমন আমরা আজকে মিজোরামে এসে পৌঁছলাম, আজকের তারিখ হচ্ছে 4 জানুয়ারি 2026। আজকে থেকে ঠিক এক সপ্তাহ অর্থাৎ 10 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু আমাদের এই ILP বা ইনার লাইন পারমিট ভ্যালিড থাকবে। এই ILP কিন্তু আপনারা অনলাইন বা অফলাইন দুভাবেই করাতে পারেন। তো কিভাবে আপনারা করাবেন সেই সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনাদের গুগল ক্রোমে গিয়ে টাইপ করতে হবে ILP মিজোরাম, আর টাইপ করার পরেই মিজোরাম গভর্নমেন্টের তরফ থেকে একটি ওয়েবসাইট খুলে যাবে, যেখানে প্রথমেই লেখা থাকবে অ্যাপ্লাই টেম্পোরারি ILP। তারপর সেখানে ক্লিক করলেই খুলে যাবে একটি ইন্টারফেস, যেখানে হলুদ বক্সের মধ্যে লেখা থাকবে অ্যাপ্লাই টেম্পোরারি ILP। তারপর একটি ফর্ম বেরিয়ে আসবে, যেখানে আপনাদেরকে কিছু পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। আপনারা মিজোরামে ঘুরতে আসছেন, না বিজনেস করতে আসছেন, না কাজের জন্য আসছেন, সেটা সিলেক্ট করতে হবে। আপনাদের পুরো নাম দিতে হবে, জেন্ডার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আর ID প্রুফ হিসেবে ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড যে কোনো একটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর সেই কার্ডের আপনাদেরকে নাম্বার দিতে হবে। তারপর আপনাদেরকে দিতে হবে আপনাদের পুরো অ্যাড্রেস, আপনারা কোন রাজ্য থেকে আসছেন, কোন জেলা থেকে আসছেন, সেই সমস্ত কিছু দিতে হবে। তারপরে আসবে কিন্তু পারপাস অফ ভিজিট। আপনারা যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে লিখতে হবে যে আপনারা মিজোরামে ঘুরতে আসছেন, সেখানে আপনারা লোকাল সাইট সিইং করবেন, সেই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে শর্টে লিখে দিতে হবে। আর তারপরের বক্সটি হলো প্লেস অফ স্টে। আপনারা মিজোরামের কোন কোন জায়গায় যাবেন সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনাদেরকে নাম উল্লেখ করতে হবে, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে কিন্তু আপনাদেরকে ILP দেখাতেই হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক। তাই যেসব জায়গায় আপনারা মিজোরামে ঘুরবেন প্রতিটি জায়গার নাম কিন্তু আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে। তারপর আপনারা মিজোরামে কবে ঢুকছেন সেই ডেটটা আপনাদেরকে দিতে হবে। আর আপনাদের এই মিজোরাম ট্যুরটা যদি কেউ স্পন্সর করে থাকে তাহলে তারও কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিতে হবে। তারপর আপনাদের 1 কপি পাসপোর্ট সাইজ ফটো আর ID প্রুফ হিসেবে আপনারা যে ডকুমেন্টটি সিলেক্ট করবেন তার একটি ছবি এখানে আপলোড করতে হবে। তারপর আপনারা মিজোরামের কোন কোন জায়গায় হোটেল বা হোমস্টেতে থাকবেন সেটা আপনাদেরকে এই রিমার্কসে লিখে দিতে হবে। আর তারপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনাদের এই ফর্মটি সাবমিট করতে হবে বা জমা করতে হবে। সাবমিট করার পরেই আপনাদের মোবাইল নাম্বারে গভর্নমেন্ট অফ মিজোরামের তরফ থেকে রেফারেন্স নাম্বার দিয়ে একটি মেসেজ আসবে। এরপর 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের মোবাইলে আবারও একটি মেসেজ আসবে পেমেন্ট করার জন্য। তারপর আবার আপনাদের গুগল ক্রোমে গিয়ে টাইপ করতে হবে ILP মিজোরাম। তারপরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করলে যে ইন্টারফেসটি আসবে সেখানে লেখা থাকবে অনলাইন ফি পেমেন্ট অ্যান্ড ডাউনলোড, আর সেখানে ক্লিক করলেই আপনাদের চাইবে সেই রেফারেন্স নাম্বারটি। তারপর সেই নাম্বারটি টাইপ করে আপনারা সার্চ করলে আপনাদের ছবি এবং নাম দুটোই চলে আসবে, আর নিচে লেখা থাকবে পে করতে হবে 350 টাকা। এবার সেটা আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন, UPI হোক কিংবা ক্রেডিট কার্ড হোক কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইনে পেমেন্ট সাকসেসফুল হলেই আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবে আপনাদের নাম এবং ছবি, আর তার সঙ্গে ILP নাম্বার এবং
কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেই আইএলপি ভ্যালিড রয়েছে সেটাও দেখিয়ে দেবে। আর তার তলায় দেওয়া থাকবে ডাউনলোড ই পাস, সেটিতে ক্লিক করলেই কিন্তু চলে আসবে আপনাদের আইএলপি। তবে আপনারা চাইলে অফলাইনেও আইএলপি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সাইরাং স্টেশনে নেমে স্টেশনের কাউন্টার থেকে ফর্ম নিয়ে আপনাদের সমস্ত পার্সোনাল ইনফরমেশান দিয়ে ভালোভাবে ফর্মটি ফিল আপ করে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং যে কোনো একটি আইডি প্রুফের 1 কপি জেরক্স এবং সাথে 350 টাকা দিয়ে ফর্ম জমা দিলেই আপনারা আইএলপি পেয়ে যাবেন। তবে বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু সময় অনেকটাই বেশি লাগে, তাই আপনারা আগে থেকে অনলাইনে আইএলপি করে আসবেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, এই আইএলপি ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই এই স্টেশনের বাইরে বেরোতে পারবেন না। আপনারা যখনই এই সাইরাং স্টেশনের বাইরে বেরোতে যাবেন, পুলিশ কিন্তু আপনাদেরকে আইএলপি চেক করবে। এই যে বন্ধুরা, আইএলপি দেখিয়ে কিন্তু আমরা এখন সাইরাং স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে বেরোলেই কিন্তু এখানে দেখুন প্রচুর সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সব শেয়ার গাড়ি, শেয়ার ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে দরদাম করে আমরা কিন্তু এখন যাব হচ্ছে 21 কিলোমিটার দূরে মিজোরামের রাজধানী আইজল শহরে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত্রির 11টা বেজে 46 মিনিট, মানে আর 14 মিনিট পর ডেট পাল্টে যাবে। আমরা সাইরাং স্টেশন থেকে 1 ঘন্টারও বেশি গাড়ি জার্নি করে এসে পৌঁছলাম আইজল শহরের জারকটে। এই যে চৌরাস্তার মোড়, এটাই হলো জারকট। আর ঠিক তার পাশেই রয়েছে এই যে রেমন্ডসের শোরুম। আর ঠিক তার উল্টো দিকে এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে গেলে রয়েছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হলো কসমো হোটেল। কালকে কিন্তু সকালবেলা আমি আপনাদেরকে ভালো করে হোটেলটা পুরো দেখাবো এবং আমরা কোন জায়গায় রয়েছি, হোটেলের কি লোকেশন আছে, সমস্তটা কিন্তু কালকে সকালবেলা আপনাদের ডিটেলসে জানাবো। এখন আগে যাই, রুমে গিয়ে ফ্রেশ হই, তার কারণ আজকে সারাদিন আমরা স্নান করতে পারিনি। কালকে সেই সকালবেলা স্নান করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজকে সারাদিন কোনো স্নান হয়নি, ঠিকমতো খাওয়া দাওয়াও হয়নি। তো এখন গিয়ে আগে রুম নেব, রুমে গিয়ে ফ্রেশ হব, তারপর কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো। সো বন্ধুরা, কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত এই সুন্দর ট্রেন জার্নির অভিজ্ঞতার ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং মিজোরাম সিরিজের আগামী পর্বের ভিডিওগুলি দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।